আসসালামু আলাইকুম টেক লাভার্স, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো নাথিং ফোন 3A প্রো। আচ্ছা, দাম কমার পরে কি রিকমেন্ড করা যায়? ওকে, মানে দাম কমার পর রিকমেন্ড করা যায় কিনা সেটা আমরা দেখবো, ঠিক আছে। আর নাথিং ফোন 3A প্রো এটা আসলেই একটা কি আমার যখন এটা বেরোচ্ছে তখন এটা অনেক দাম ছিল, সেটা আমি ভালো করে, কিন্তু তোমরা ভালো করে জানো। তো ভিডিওটি নিয়েছি আজকে স্যামসং চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলাম। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। এই যে পৃথিবীর অন্যতম আরো একটি সুদর্শন স্মার্টফোন, দেখুন তো চেনা যায় কিনা। অবশ্যই এটা যে নাথিং এর ফোন সেটা মানে না চেনার কোনো উপায় নেই, কারণ ফোনটা দেখে বোঝা যাচ্ছে একটা ইউনিক ডিজাইন। ইউনিক ডিজাইন মানে অবশ্যই নাথিং, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। আচ্ছা, যদি না চেনেন পরিচয় করে দিচ্ছি। এটা তৈরি করেছে নাথিং ব্র্যান্ড এবং তারা নাম রেখেছে নাথিং 3A প্রো। জিনিসটা একদম লেটেস্ট এমন না, আরো 8 মাস আগে এসেছিল এরই ছোট। হ্যাঁ, 8 মাস আগে এসেছে, ঠিক আছে, বাট ডিজাইনটা দেখো, ডিজাইনটা আসলে ইউনিক। তুমি এটা কোনো ফোনের সাথে কি মিলাতে পারবে না, যে ক্যামেরা শেপের যে ডিজাইনটা বলো বা বডি শেপের যে ডিজাইনটা বলো, তুমি কোনো ফোনের সাথে কি মিলাতে পারবে না, কারণ এই ফোনটা আসলে ইউনিক আর ডিজাইনগুলো আসলে ইউনিক হয়ে থাকে। আর এখানে বডি যেহেতু ট্রান্সপারেন্ট, তো দেখতে আরও বেশি সুন্দর লাগছে, খারাপ না। হ্যাঁ, ডিজাইনটা মোটামুটি সুন্দর, যদিও ক্যামেরা শেপটা একটু কেমন জানি লাগে এই আর কি, বাট ওভারঅল ঠিকঠাক আছে। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাও। তো চলো ভিডিওটি প্লে করি। বড় ভাই নিয়ে কথা হয়েছে, তখন এই বড় ভাই নিয়ে টুকটাক আলোচনা হয়েছিল যে ভাই খুবই বিদঘুটে ডিজাইনে তারা আসছে। রিসেন্টলি নাথিং এর বেশ কয়েকটা ফোনে আপনারা দেখবেন যে খুবই অদ্ভুত উইয়ার্ড ডিজাইন। ডিজাইনগুলো আসলে হোয়াইট, ঠিক আছে, হোয়াইট বা অদ্ভুত যেটাই বলো না কেন, বাট এটার ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে, খারাপ না। মানে একটু ইউনিক, তো সেটা দেখতে ভালো লাগছে, বাট ক্যামেরা শেপের ডিজাইনটা একটু আসলে অদ্ভুত টাইপের এই আর কি। তো চলো ভিডিও প্লে করি। একটু স্পেশাল ডিজাইন দেয়, এটা ঠিক। অনেকে হয়তো এই ডিজাইন দেখেও কিনে, কিন্তু এইখানে একটু বেশি বেশি হয়ে গেছে না? সেটাই। এনিওয়ে, ডিজাইনের ব্যাপারটা তো সাবজেক্টিভ, অনেকের কাছেই ভালো লাগতে পারে। তবে এই ডিভাইস যখন প্রথম আসছিল সেই 8 মাস আগে, তখন কিন্তু দাম বেশ ভালোই ছিল। এখন দাম কিছুটা কমে আসছে। তো এই মুহূর্তে নেওয়াটা আসলে যুক্তিসঙ্গত কিনা, নাকি এখন যে দাম আছে সে দামেও আসলে এটা কেনা উচিত না, চলুন সেটা একটু ফাইন্ড আউট করি। আর এই নাথিং ফোন 3A আমাদের কাছে বরাবরের মতো পাঠিয়েছিল SMS অনেকদিন আগেই। তো এইটার কারেন্ট প্রাইসটা ওদের ওয়েবসাইটে দেখলাম 40-এর নিচে রয়েছে রাইট নাও। 39, মানে বর্তমান প্রাইসই হলো মানে 39,499 টাকা, অলমোস্ট 40,000 টাকা। তো দাম তো অনেক, হ্যাঁ অনেক দাম, আসলে অনেক দাম। তো দাম কতটা কমেছে সেটা জানি না। এখানে হ্যাঁ, দাম দেখাচ্ছে 42,499 টাকা। সেখান থেকে তোমার 7% ডিসকাউন্ট দিয়েছে, মানে 39,499 টাকা। তো যেটা মোটামুটি একটা ভালো প্রাইসই বলা যেতে পারে, মানে অনেকটাই দাম, ঠিক আছে এই আর কি। তো দেখা যাক দাম হিসেবে এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটাই দেখার। তো চলো বিউটি প্লে করি। প্লাস প্লাস এমন আর কি। তো যারা SMS গ্যাজেটের সাথে যোগাযোগ করতে চান, ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। ফার্স্ট অফ অল, এই ফোনের ডিজাইন তো ডিফারেন্ট, আপনারা জানেন। রিয়ারে লাইট রয়েছে, তিনটা লাইট আমরা এখানে দেখতে পাই, মানে গ্লিপস লাইট যে রয়েছে। এই লাইটস গুলো নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেই সাথে ক্যামেরার ফিল লাইট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এগুলো নতুন কিছু না, নাথিং এর আগের ফোনগুলোতে আমরা দেখেছি, ওই বিষয়ের দিকে না যাই। এমনকি নাথিং ফোন 3A যেটা, সেটার ক্ষেত্রে বলছিলাম যে ওরা একটা এখানে এসেনশিয়াল বাটন দিয়েছে। এইটার স্পেশালিটি কি এটা নিয়েও নতুন করে আর বলতে চাই না, খুব একটা আমাদের কোনো কাজের কিছু না, আপনারা জানেন আর কি। আমরা যদি একটু বিল্ড ম্যাটেরিয়ালস দেখি, বডি ফ্রেমটাতে প্লাস্টিক রয়েছে, তবে এর প্লাস্টিকটা সুপার লেভেলের ফ্রস্টেড হওয়াতে দেখতে সুন্দর লাগে, হাতে ধরলেও। হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে এটা প্লাস্টিক মনেই হচ্ছে না, বাট এটা ফ্রস্টেড প্লাস্টিক, তো দেখে মনে হচ্ছে খুবই একটা প্রিমিয়াম ভাইব দেয় আর কি। তারপর একটা 40,000 টাকা ফোনে আমরা কি অ্যালুমিনিয়াম, মানে যদি ফ্রেমটা যদি অ্যালুমিনিয়াম হতো তাহলে দেখতে আরো সুন্দর হতো, খারাপ না। আর ডিজাইন কোয়ালিটি যদি বলি, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, এত খারাপ লাগছে সেটা বলবো না, বাট ইউনিক হিসেবে মোটামুটি ভালো লেগেছে এই আর কি। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাও। তো চলো বিউটি প্লে করি। ভালোই লাগে, কিন্তু এই ফোনটা খুবই স্কোয়ারি বক্সি শেপের, যে কারণে আপনি হাতে ধরতে গেলে ওই যে আইফোন 15, 13 এগুলো যেমন একটু হাতে লাগতো, ওই রকম টাইপের একটা ফিল দেয় আসলে। রিয়ার প্যানেলটাতে গ্লাসই রয়েছে, যা ট্রান্সপারেন্ট, ভিতরে অনেক কিছুই দেখা যায়, বাট যে রিয়ার প্যানেল তোমার গ্লাস দেওয়া আছে, যেটা আসলে একটা গুড সাইন। আর ট্রান্সপারেন্ট তো আগেই বলেছিলাম, মানে ভিতরে সবকিছু মোটামুটি দেখা যায়, তো যেটা আসলে একটা ইউনিক ব্যাপার এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এগুলো দেখা যায়, এগুলো সব ডিজাইনেরই একটা অংশ, মানে কোনো ভিতরের কম্পোনেন্ট একদম কিংবা এগুলো কাজের কিছু এমন না, জাস্ট ডিজাইনের জন্য। সামনে ডিসপ্লেকে প্রোটেকশন করছে প্যান্ডা গ্লাস। পান্ডা গ্লাস এটা আসলে কতটা প্রোটেকশন দিবে সেটা আমি জানি না, তোমরা জানো অবশ্যই কমেন্ট করো। বাট এখানে IP64 রেটিং পাচ্ছি, সিরিয়াসলি আমরা একটা 40,000 টাকা ফোনের মধ্যে IP64, এটা তো আসলে একটু হতাশাজনক ব্যাপার। এখানে IP রেটিংটা আসলে অনেকটা কম হয়ে যাচ্ছে। এর থেকে কম বাজেট, মানে 20,000 টাকার বাজেটের ফোনে কি আমরা 69K পাই বা 9K প্রো এরকম রেটিং পাই, বাট এখানে 64, তাও আবার 40,000 টাকা বাজেটের একটা ফোন, যেটা আসলে একটু হতাশাজনক ব্যাপার। তো এটা আমি আসলে মানতে পারছি না, এখানে একটা 68 বা 69 দেওয়া দরকার ছিল, যেহেতু মানে বাজেট হিসেবে কিন্তু এটা অনেকটাই কম হয়ে যায়, মানে কম হয়ে যাচ্ছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। P64 এর রেটিং রয়েছে, যা এই সময় দাঁড়িয়ে কম মনে হয়, মানে এটারও তো একটা রেস চলছে। তো
তো সেই জায়গায় একটু পিছিয়ে পড়বে। অবশ্যই। এছাড়া রেগুলার ইউজেসের জন্য টুকটাক এআই ফিচার্স অবশ্যই এই ডিভাইসটাতে আছে, Okay. বাট এই ফোনের ডিসপ্লেটা সিমেট্রিক্যাল। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনার অবশ্যই ভালো লাগবে, কিন্তু যদি কিনা কম্পেয়ার করেন 40,000 টাকা প্রাইস ব্র্যাকেটের আরও অনেক ফোনের সাথে, তাহলে এর বেজেলেরই আপনার কাছে মোটা মনে হবেই। এর চাইতে ন্যারো বেজেলের ফোন এক্সিস্ট করে। অবশ্যই। মানে আমি ওয়েট এখন দেখো বেজেলটা দেখো, মানে হ্যাঁ বেজেলটা বা মানে চিন বেজেলটা আসলে সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে, ঠিক আছে। ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর লাগছে, খারাপ না। বাট মানে চিন বেজেলটা ভাই সিমেট্রিক্যাল বেশ মোটা, ঠিক আছে, বেশ মোটা। এটা একটু যদি থিন করতো তাহলে আসলে দেখতে সুন্দর হতো, খারাপ হতো না, হ্যাঁ। বাট এটা বেশি মোটা দিয়েছে, মোটা দিয়ে সবগুলো কি সমান রাখার চেষ্টা করছে, যেটা দেখতে ভালো লাগছে। বাট তারপর যদি একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে চিন বেজেলটা অনেক মোটা, যেটা দেখতে আবার খুব খারাপ লাগে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। তাহলে এর বেজেলেরই আপনার কাছে মোটা মনে হবেই। এর চাইতে ন্যারো বেজেলের ফোন এক্সিস্ট করে। ফার্স্ট অফ অল মটোরোলার যে এস সিরিজের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো তো একদম মানে সুপার লেভেলের ন্যারো। এর বাইরেও আপনারা আইকিউ ডিভাইস কিংবা আরো বেশ কিছু ডিভাইসে দেখতে পাবেন যেগুলোর বেজেল এরিয়া আরো ন্যারো, সেগুলো সিমেট্রিক্যাল। তো এইটার ক্ষেত্রে সিমেট্রিক্যাল লাগছে, কিন্তু বেজেলটা একটু মোটা লাগতে পারে আমাদের কাছে, যেটা আমার কাছেও মনে হয়। সেই সাথে টপ সেন্টারে থাকা পাঁচল কাটআউটটি, সেটাও কিন্তু বেশ বড়ই লাগছে তুলনামূলকভাবে আমার কাছে। আর মানে ডিসপ্লেটা যেমন চিন বেজেলটা যেরকম মোটা, তার সাথে কি তোমার কি মানে ওই যে পাঁচল কাটআউটটা ওইটা বেশ বড়ই মনে হচ্ছে। ওটা একটু ছোট রাখলে আর ডিসপ্লেটা চিন বেজেল আর একটু যদি ন্যানো করা যেত তাহলে দেখতে সুন্দর লাগতো, বা বেশি একটা কি প্রিমিয়াম ভাইব দিত। ও কিন্তু ওটা দিচ্ছে না এই আর কি। বাট তারপরেও তোমাদের যারা চিন বেজেল নিয়ে কোনো সমস্যা নেই, পাঁচল কাটআউট নিয়ে কোনো মানে এটা বড় হওয়ার কারণে যাদের সমস্যা নেই তারা অবশ্যই দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি। একটা ব্যাপার হয়তো আপনারা নোটিস করছেন নাথিং এর ফোনগুলোতে, ডিসপ্লের কালারটা একটু ফ্ল্যাটের দিকে থাকে, একেবারে ভাইব্রেন্ট বা খুবই আই প্লিজিং টাইপের, দেখতে খুব চকচকে ঝকঝকে এরকম লাগে না। একটু মানে মনে হয় যেন অ্যামোলেড হিসেবেও একটু নিচের দিকে আছে এরকম লাগে আর কি। কালারের একিউরেসি বা কালারটা ততটা পপড আপ লাগে না, যে বিষয়টা আমি এই ডিভাইসেও খেয়াল করেছি। তাছাড়া যদি একটু অ্যাঙ্গেল থেকে খেয়াল করেন বা ভালোভাবে খেয়াল করেন, ব্লু একটা হিউ খেয়াল করা যায় এই ডিসপ্লেটাতে। এর বাইরে ডিসপ্লে টাচ রেসপন্স ভালো, যেখানে আমরা 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পেয়েছি এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা। হাই পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করে 2160 হার্টজ এবং এইচবিএম ব্রাইটনেসের ক্ষেত্রে এটা 1300 নিটস পর্যন্ত দেয়, বাট পিক ব্রাইটনেসের ক্ষেত্রে এটা 3000 নিটস পর্যন্ত দেয়। এখন এই ব্রাইটনেস ইনডোরে হার্শ লাইটিং কন্ডিশনেও দেখা যায় ঠিকভাবে। আপনি ডিরেক্ট সানলাইটে গিয়ে যখন ব্যবহার করবেন তখনও এটা স্ট্রাগল ফ্রি ব্যবহার করা যায়। তবে একেবারে হেভি সানলাইট কন্ডিশনে যদি ভিডিও দেখার প্ল্যান ট্যান থাকে, ওইটা ভালো হবে না, ওইটা দেখে মজাও পাবেন না, দেখার খুব একটা উপযোগী থাকে না আর কি। কাজবাজ ঠিকভাবে করা যায়। ওয়াইড ভ্যান L1 এর সাপোর্ট রয়েছে। ডিসপ্লে টাচ রেসপন্স ভালো, আর ওই যে দুইটা যে ইস্যু বললাম, হিউ আর হচ্ছে গিয়ে এদিকে বেজেল একটু মোটা, প্লাস আমার কাছে ডিসপ্লেটা একটু ফ্ল্যাট মনে হয় আর কি। তবে যে জিনিসটা আবার আপনাকে বেশ মজা দেবে তা হচ্ছে ওদের ইউআই। নাথিং এর ইউআই কিন্তু বেশ স্মুথ এবং খুবই স্টেবল, এবং প্রয়োজনীয় ফিচার্সগুলো সবকিছু এখানে আছে। এখানে হিজিবিজি অনেক ব্লোটারও থাকে না, আইকনসগুলো সুন্দর, একটু ইউনিক ব্যাপার স্যাপার আছে এখানে। তো যারা মোটামুটি কিনে ক্লিন একটা ইউআই পছন্দ করেন তাদের কাছে নাথিং এর ইউআই অবশ্যই ভালো লাগার কথা, এবং নাথিং এর ইউআই এর একটা আলাদা ফ্যান বেস আছে। নাথিং ফোন অনেকে এই কারণেও ব্যবহার করে। এখন পর্যন্ত এই ডিভাইসটা যারা ব্যবহার করে আসছেন তাদের কি অভিজ্ঞতা আজকে ভিডিওতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে অন্যান্য যারা রয়েছে আপনার লং টাইম ইউজার এক্সপিরিয়েন্স তারা নিয়ে এই ফোনটা হয়তো পারচেস করবে, আইদার করবে না, কারণ আমাদের কাছে ফোনগুলো থাকে হয়তো মাসখানেক সর্বোচ্চ এরকমই। তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করলে আরো ভালো হয়। তো এই ডিভাইসটা সবকিছু চালানোর জন্য এসওসি হিসেবে রয়েছে কিন্তু এখানে স্ন্যাপড্রাগন 7S Gen 3, যেটা আসলে বাজেট হিসেবে খুবই কম, মানে খুবই কম, মানে খুবই আমরা এই বাজেটের মধ্যে গিয়ে মানে 8 Gen 3 বা 8 Gen 4 এরকম পেয়ে থাকি। বাট 7S Gen 3 যেটা, এটা আসলে এটা মিড রেঞ্জের একটা চিপসেট। এটা চিপসেটটা আসলে ভালো খারাপ না, বাট তারপর বাজেট হিসেবে কি চিপসেটটা অনেকটাই কম বা কম পাওয়ারফুল এই আর কি। তো এখানে 8 Gen 1 বা 8 Gen 2, 8 Gen 3 এরকম যদি একটা দিত তাহলে বলতাম যে না ঠিকঠাক ছিল, বাট বাজেট হিসেবে চিপসেটটা আসলেই মানে কি একটু মানে কম হয়ে যায় আর কি। তো চলো বিউটি প্লে করি। মিড রেঞ্জের একটা এসওসি বলা যেতে পারে। এটা মানে খুব আহামরি লেভেলের এসওসি না। আপনি যখন এই স্মার্টফোনটা প্রায় 40,000 টাকা দিয়ে কিনছেন তখন এর চাইতে অনেক বেটার চিপ এক্সিস্ট করতে দেখা যায়। হ্যাঁ, রিসেন্টলি ফোনের দাম বাড়তে একটু শুরু করছে, তারপরেও আপনি এর চাইতে বেটার এসওসি পেয়ে যাচ্ছেন। একটু এদিক সেদিক করলে তো আরো বেটার কিছু পাওয়া সম্ভব। সুতরাং যদি কিনা আপনার গেমিং এর প্ল্যান থাকে কিংবা একেবারে পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস কিনতে চান, তাহলে কিন্তু এটা আপনার জন্য 39,000 টাকা প্রাইস ব্র্যাকেটে খুব একটা দারুণ কিছু হচ্ছে না। কিন্তু আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স চাচ্ছেন আপনার ডিভাইস থেকে, এই স্মার্টফোনগুলো আসলে বেটার এক্সপিরিয়েন্স দিতে পারে। লাইক ডে টু ডে লাইফে আপনি যখন কাজবাজ করছেন, নর্মালি একটা ফোন ব্যবহার করছেন, সোশ্যাল মিডিয়া চালাবেন, বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো সোশ্যাল মিডিয়ার সেগুলো ব্যবহার করবেন, কিংবা ধরুন আপনি একটু ফটো এডিট করলেন, এই ধরনের কাজগুলো যে করবেন সেটা খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে এই ডিভাইস, এবং তাতে করে ফোন ওভারহিট হয় না। ইভেন এটাকে আমরা থার্মাল থ্রটল করতেও দেখিনি। আর এই প্রসেসর যথেষ্ট স্টেবল, মানে ওর যে পারফরমেন্স সবটুকু দেওয়ার পরেও স্টেবলই থাকে আসলে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট আমি বলতে পারি, মাল্টিটাস্কিংও ভালো রেজাল্টই দেয়। তবে আমি একটা বিষয় নিয়ে একটু হতাশ, তা হচ্ছে UFS 2.2 স্টোরেজ টাইপ। এই প্রাইস
মানে বিশেষ করে ৳৪০,০০০ একটা ফোনের মধ্যে UFS 2.2 এটা আসলে কি মানা যাচ্ছে ভাই? এখানে এটলিস্ট 4.1 দেওয়া মানে 4.1 ই তো এটা কি বলে? মানে 4.1 দেওয়া উচিত ছিল। বাট আমরা পাচ্ছি এক্সট্রেসের UFS 2.2 যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। বাজেট হলো যে জায়গায় ৳৪০,০০০ ফোন সেই জায়গায় আমরা 2.2 আমরা এই বাজেটের ফোনে কি 4.1 পেয়ে থাকি বাট 2.2 এটা আসলেই মানা যাচ্ছে না। এটা একটা আসলে হতাশাজনক ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। পয়েন্টে আসলে যেটা কোনোভাবেই মানানসই না, এমনকি সেটাই। নাথিং এর মানে এরকম একটা ডিভাইস থেকে আমরা এটা আশা করিনি। হুম। UFS 3.1 এট লিস্ট থাকা উচিত ছিল। তো এটা লং রানে গিয়ে আসলে কতটুকু স্মুথ রেজাল্ট দিবে সেটা একটা প্রশ্ন থাকতেই পারে। কারণ সেটাই। UFS 2.2 সেটা বেশ ওল্ড জেনারেশনের একটা স্টোরেজ টাইপ, রাইট? আর যেটা আধুনিক ইউজারদের ক্ষেত্রে বা আধুনিক যে অ্যাপগুলো সেগুলো সবকিছু হ্যান্ডেল করতে গিয়ে একটু হিমশিম খেয়ে পড়ে। স্টোরেজ টাইপ ফাস্ট না হলে কিন্তু লং রানে স্মার্টফোন তার পারফরমেন্স হারাতে থাকে। সেই সাথে আমার মনে হয় 256GB থেকেই এই ডিভাইস শুরু হওয়া উচিত ছিল, মানে বেস্ট ভেরিয়েন্ট। এনিওয়ে, যারা এই ডিভাইস দিয়ে গেমিং করার প্ল্যান করছেন, হ্যাঁ এটা দিয়ে সময় কাটানোর মতো গেমিং করা যাবে, পাবজির মতো গেমও প্লে করা যাবে অবশ্যই, তবে সেটা সর্বোচ্চ 90 FPS এ খেলা যেতে পারে। এবং 90 FPS এ গেম প্লেতে দেখা যায় 30-40 মিনিট গেম প্লেতে মোটামুটি ভালোই রেজাল্ট দেয়, তবে সামটাইমস একটু স্ট্যাটার দেয়, কখনো কখনো টুকটাক কিছু ল্যাগ পেয়েছি অ্যাকশন মোমেন্টে গিয়ে। এর বাইরে ঠিক আছে, ওভারহিট হয়নি অবশ্য। আর যদি কিনা এই প্রাইস পয়েন্টে আপনার গেমিং ফোনেই নেওয়ার প্ল্যান থাকে তাহলে কিন্তু এর চাইতে বেটার চিপযুক্ত ডিভাইস অ্যাভেলেবল আছে, সেগুলো দেখাটা আপনার জন্য ঠিক হবে। এর বাইরে আরো একটা গেম আমরা প্লে করে দেখেছি, সেগুলো প্লেয়েবল রেজাল্ট দেয়, কিন্তু ডেডিকেটেডলি গেমারদের জন্য আমি আবারও এটা সাজেস্ট করছি না। না, এটা যেটা যে চিপসেটটা দিয়েছে আমরা 7S Gen 3 যেটা পাচ্ছি এটা মোটামুটি একটা মিড রেঞ্জের চিপসেট অবশ্যই। মানে ৩০-৩৫,০০০ টাকা ফোনের মধ্যে আমরা এই চিপসেটটা পেয়ে থাকি যেটা মোটামুটি তুমি গেমিং করতে পারবে, রেগুলার কাজ বাজ সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট তুমি যদি হেভি গেমার হয়ে থাকো তাহলে তো তুমি অবশ্যই মানে এটা তোমার যে মানে হেভি গেমিং এর যেরকম একটা ফোন দরকার এটা কি সেরকম ফোন না। ওরকম তোমাকে পারফরম্যান্স দিবে না, তখন কি তুমি অসন্তুষ্ট হবে, তাই না? তো ওই হিসেবে এটা মাথায় রাখতে হবে অবশ্যই। বাট এটা দিয়ে তুমি রেগুলার কাজ বাজ থেকে সবই করতে পারবে আর মোটামুটি সব গেমিংই করতে পারবে। PUBG, ফ্রি ফায়ার, S49 তারপর কি বলে জেনশেন এরকম একটা গেম আছে, সরি মনে নাই নামটা। এরকম সব গেমই করতে পারবে। মানে গেমিং করতে পারবে বাট বেশি একটা গেমিং করতে পারবে না এই আরকি। মানে ব্যালেন্স একটা গেমিং করতে পারবে বলা যায়। তো চলো বিউটি প্লে করি। পারফরমেন্স সেকশনটা নিয়ে আমি সন্তুষ্ট না আসলে। ফার্স্ট অফ অল এসওসি সেটা খুব আহামরি লেভেলের কিছু না। সেটাই। UFS 2.2 স্টোরেজ টাইপ, এইটা আবার LPDDR4X RAM, এই জিনিসটা আসলে মানে যুগোপযোগী হচ্ছে না। প্লাস এটা গেমিং এর জন্য তত ভালো কিছু করছে না। যেহেতু সিমিলার প্রাইস পয়েন্টে আমরা আরো বেটার কিছু এক্সিস্ট করতে দেখি, সো আমি পারফরমেন্স ওয়াইজ এটাকে একটু পিছিয়ে রাখবো, সফটওয়্যার ওয়াইজ একটু এগিয়ে রাখবো। তো এবারে আপনি ডিসাইড করুন আপনার আসলে সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনার ভালো দরকার কিনা, সেই ক্ষেত্রে গিয়ে আপনি দেখতে পারেন। ক্যামেরায় এই স্মার্টফোনটার রিয়ারে 3-3টা শুটার রয়েছে এবং ক্যামেরার পজিশনগুলো চেষ্টা করে দেখুন, কি একটা অবস্থা, মনে হয় যেন দাঁত টাত ভাঙি এক একটা এক দিকে চলে গেছে। এর মেইন শুটার 50 মেগাপিক্সেলের, পরবর্তী শুটারটাও 50 মেগাপিক্সেল, যা টেলিফটো জুম লেন্স, 3x অপটিক্যাল জুম দেয় এন্ড 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের। মানে ক্যামেরা সেটআপ আমরা যা পাচ্ছি ঠিকঠাক পেয়েছি। মানে আমরা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাচ্ছি, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, মানে সেটআপটা ঠিকঠাক আছে আর 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটা কিন্তু ঠিকঠাকই আছে। এখন দেখার পর ছবির কোয়ালিটি আসলে কিরকম, তো চলো বিউটি প্লে করি। এই স্মার্টফোনে প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু Wow! খুবই ভালো ছবি আসে, হ্যাঁ, বেশ সেটাই। শার্প ক্রিস্প টাইপের ছবি দেয়, অবশ্যই, ডাইনামিক অবশ্যই। সাথে বিশেষ করে যথেষ্ট ভালো এই ডিভাইসের, এবং ছবিগুলো শার্প এনাফ। সেই সাথে কালার টোন একেবারে ন্যাচারাল না হলেও ওভার স্যাচুরেটেড না, ওভার কন্ট্রাস্টিও না। না, ছবির কোয়ালিটি আসলেই মানে খুবই মন জোড়ানো বলা যেতে পারে ছবির কোয়ালিটি, বা দেখে মনে হচ্ছে খুবই ভালো একটা ছবি প্রোভাইড করে তারা। আর এখানে ছবির কোয়ালিটি বেশ শার্প অ্যান্ড বেশ ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, হ্যাঁ? তো ছবির কোয়ালিটি আসলেই মানে খুবই ভালো। হ্যাঁ, ন্যাচারাল ছবি না ঠিক আছে, বাট তারপরে এটা যে ওভার বুস্টেড কালার সেটাও না। মানে মোটামুটি ঠিকঠাক আছে, একটা ব্যালেন্স ছবি তোমাকে দিবে। তো যেটা আসলে খুবই ভালো। তো ছবিগুলো আসলে আমার কাছে ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাও। তো চলো বিউটি প্লে করি। একটু ভাইব্রেন্ট, দেখতে সুন্দর লাগে, মোস্ট অফ দ্য টাইম একটু ভাইব্রেন্ট ছবি দেয়। তাছাড়া এর ছবিকে আপনি যদি চাইলে 2x জুম করে নেন সেটাও আপনি ব্যবহার করতে পারবেন মেইন ক্যামেরায় আর কি। সেক্ষেত্রেও ডিসেন্ট একটা ডিটেলস ধরে রাখতে পারে। লো লাইটের দিকে স্মার্টফোন অটোমেটিক নাইট মোডে শিফট করে এবং সেই ক্ষেত্রে আপনি একটু কন্ট্রাস্টের ছবি পাবেন, বাট ডাইনামিক রেঞ্জ স্যাডেল ভালো এবং শ্যাডোর দিকেও মোটামুটি ডিটেইলিং কিন্তু লক্ষ্য করা যায়, হালকা কিছুটা গ্রেইন আছে। আর মজা পাবেন এর টেলিফটো জুম লেন্সে। এর 3x অপটিক্যাল যে টেলিফটো জুম লেন্সটা রয়েছে 3x পর্যন্ত কিন্তু বেশ ভালোই শার্পনেস ডিটেইলে ছবি দিচ্ছে। এটা তোমার 3x এর কি মানে জুম, হ্যাঁ জুমলেস ছবি ঠিক আছে, 3x এর জুম ছবি। তো যেটা ছবি কোয়ালিটি ডিটেলস এই শার্পনেসে তেমন কোনো ঘাটতি নেই। ছবি কোয়ালিটি বেশ ভালো, বেশ কালারফুল। হ্যাঁ, বেশ কালারফুল বলতে কি মানে যেরকম হওয়া দরকার এটা সেরকমই দিয়েছে। আর ডিটেলস বা শার্পনেসে তেমন কোনো ঘাটতি নেই বলে চলে যায়, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো ওভারঅল এটা বলা যায় এটা ক্যামেরা কিং ফোন বলাই যেতে পারে। তো চলো বিউটি প্লে করি। এবং কালার টোনে কিন্তু ম্যাচ করছে মেইন ক্যামেরার সাথে। প্লাস হাইয়েস্ট জুম দিতে পারে 60x পর্যন্ত, যার পরে এআই দিয়ে একটু 60x এর জুম আই, হ্যাঁ, ছবিগুলো একদম খুবই বাজে, খুবই বাজে মানে খুবই বাজে। এখানে ডিটেইলসের একদম ডিটেইলস লসে প্লাস শার্পনেসের ঘাটতি মানে এখানে বোঝাই যাচ্ছে না। এটা যে কি ছবি তুলছে সেটা বোঝা যাচ্ছে না। বাট 60x এর ছবি তোমাদের আশা করি কোনো কাজে আসবে না, হ্যাঁ? বাট 3x এর ছবিগুলো আসলেই 3x এর যে জুম ছবিগুলো সেটা ঠিকঠাক ছিল এবং ওগুলো ডিটেইলসগুলো আসলে ঠিকঠাক ছিল। খুবই সুন্দর এবং খুবই কালারফুল। তো 60x এর জুম ছবি তোমাদের আশা করি কাজে লাগবে না। তো দেখে বোঝা যাচ্ছে যে কি একটা অবস্থা। তো চলো বিউটি প্লে করি।
প্রসেস করে ছবি দেওয়ার ট্রাই করে, মানে আফটার ক্লিকিং। তো এইটা খুব একটা যাচ্ছই যে হয় এমন না, একেবারে প্রপার লাইটিং কন্ডিশনে খুব স্টেবল ভাবে রাখতে পারলে মোটামুটি ছবি পাবেন আর কি। আপনি যদি অ্যারাউন্ড 10x বা এর আশেপাশে রাখেন দেন ইউজেবল আউটপুট বের করতে পারবেন আর কি। বাট এই টেলিফটোটা আপনারা বিশেষ করে কাজে লাগবে পোর্ট্রেট মোডে। 3x এর পোর্ট্রেট গুলো সুন্দর আসে, এজ ডিটেকশন ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আর্টিফিশিয়াল কমই লাগে, স্কিন টোনে ইমপ্রুভমেন্ট আসছে এই লাস্ট একটা আপডেটের পরে। স্কিন না, ছবির কোয়ালিটি যদি এখানে 1x থেকে 4x থেকে দেখি তাহলে ছবির কোয়ালিটি বেশ ভালো। হ্যাঁ, স্কিন টোনটা মোটামুটি মানে এখানে একটু মানে কি বলে, একটু তারা একটু চেষ্টা করছে ভালো কিছু দেওয়ার জন্য। হ্যাঁ, ছবির কোয়ালিটি বেশ ভালো। যদি বলি আমার কাছে কোনটা বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো 4x আর 3x। হ্যাঁ, 4x এর ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর 3x এর ছবিটা মনে হয় দ্বিতীয়। আর 2x টা মনে হচ্ছে একটু স্কিনটা তোমাকে একটু ডার্ক করে ফেলছে, আর 1x এর যে ছবি ওটা বেশি আবার স্কিনটা তোমার হোয়াইট করে ফেলছে, যেটা আবার একটু বেশি সমস্যা লাগছে। বাট 3x আর 4x এর ছবিগুলো বেশ ভালো মনে হচ্ছে। হ্যাঁ, তো ওটা বেশি কাজে লাগানোর মতো যাবে বা কাজে লাগানো যাবে। হ্যাঁ, তো তোমাদের কাছে কোন জুম মানে কোন জুমের ছবিটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই জানাও। তো চলো বিউটি প্লে করি। টোনে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এবং ভালো লাগছে এখন। আর হ্যাঁ, এই টেলিফটোটা দিয়ে ম্যাক্রো ক্লোজ আপও তোলা যাবে। প্লাস এটার যে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার, এইটা কিন্তু ডে লাইট কন্ডিশনে ভালোই শার্পনেস, ডিটেল এন্ড ডাইনামিক রেঞ্জ দিতে পারছে। একই সাথে মেইন ক্যামেরার সাথে কালারের কনসিস্টেন্সি এইখানেও কিন্তু সিমিলার ভাবে বজায় রাখছে। হ্যাঁ, অবশ্যই আল্ট্রাওয়াইডের ছবি আর মেইন ক্যামেরার ছবি অলমোস্ট সিমিলারই মনে হচ্ছে, যদিও একটু আল্ট্রাওয়াইডের ছবিটা একটু বেশি কালারফুল মনে হচ্ছে তুলনামূলকভাবে। বাট তারপর ছবির কোয়ালিটি বেশ ভালো। এটা যে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইডের ছবি দেখে মনেই হচ্ছে না, বাট ছবির কোয়ালিটি বেশ ভালো। হ্যাঁ, তো অবশ্যই মানে ক্যামেরার ছবি মানে ছবির কোয়ালিটি আসলেই ভালো, মানে আসলে খুবই ভালো মনে হচ্ছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। আপনি যদি কিনা 40,000 টাকা প্রাইস ব্র্যাকেটের আরো বেশ কিছু স্মার্টফোনের সাথে কম্পেয়ার করেন, যেগুলোতে 8 মেগাপিক্সেল 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড দেখি, তাদের ম্যাক্সিমামের সাথেই কম্পারেবল, অনেকের থেকেই এগিয়ে থাকছে এখানে। কিন্তু লো লাইটে কিছুটা স্ট্রাগল করতে দেখা যায়। আর এদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেল, এইটা সেলফি লাভারদের ভালো লাগার কথা, একটু ব্রাইট করে দিচ্ছে, একটু স্মুথ করার প্রবণতা আছে। বাট ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল আবার ভালোই, ইনডোর আউটডোর বোথ কন্ডিশনের ছবি আপনাদের আশা করছি ভালোই লাগবে। এই স্মার্টফোনের মেইন ক্যামেরা এন্ড ফ্রন্ট ক্যামেরা বোথ সাইডে রেকর্ড করা যায় 4K 30 FPS এ। EIS কাজ করছে, YS কাজ করছে রিয়ারে। স্টেবিলিটি মোটামুটি ওকে, কিন্তু আমি 60 FPS এর মজাটা মিস করছি। 30 FPS একটু বেশি মুভমেন্ট করলে হালকা জিটারিংও লক্ষ্য করবেন, এর বাইরে ওকে। আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। একটু বাই ডিফল্ট ওয়ার্মের দিকে নিয়ে টোন দিচ্ছে, স্কিন টোন হালকা একটু গ্লো করতে লক্ষ্য করা যাচ্ছে, মনে হচ্ছে এরকম আর কি। অবশ্যই, কিন্তু হাইলাইট ব্যালেন্সে কিছুটা ইস্যু আছে এই আর কি। সাউন্ড রেকর্ড হচ্ছে কিন্তু এই ডিভাইসের ফ্রন্ট ফেসিং বলি মাইক্রোফোন থেকেই। সো ক্যামেরাটা এই প্রাইস পয়েন্টে স্ট্যান্ড আউট করতে পারছে। আপনারা যদি মানে ক্যামেরা এবং ওই যে ব্যালেন্স পারফরমেন্স নিয়ে চিন্তা করেন, সেই হিসাবে খারাপ লাগবে না। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডিসপ্লের নিচে, বাট পজিশনটা একটু বেশি নিচের দিকে লাগে, এই যে হাতটা নিচের দিকে নিতে একটু প্যারা লাগতেছে আর কি। বাট একবার নিয়ে ফেলতে পারলে আনলক করতে পারবে, যদিও এটা আল্ট্রাসনিক না, দ্যাটস একটু টাইম নেয়। স্পিকার স্টেরিও, স্পিকার কোয়ালিটি ভালোই আছে, এটা একটু বেশি ফায়ার করে আর কি, কিন্তু লাউডনেস ভালো এবং ক্লিয়ার সাউন্ড দেয়। ব্যাটারি 5000 mAh, যা এই মুহূর্তে রেসে একটু পিছিয়ে থাকবে, কিন্তু মানে 40,000 টাকার ফোনের মধ্যে আমরা 5000 mAh এর একটা ব্যাটারি পাচ্ছি, যেটা আসলে মানে রেসে তো অনেকটি পিছিয়ে, মানে অনেকটি পিছিয়ে। এখানে আমরা যদি 6000 mAh এর একটা ব্যাটারি পেতাম বা 6500 হতো, তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল। বাট মানে স্ট্যান্ডার্ড এখন বর্তমানে স্ট্যান্ডার্ড হলো 6000 mAh এর ব্যাটারি, বাট এখানে আমরা পাচ্ছি 5000 mAh ব্যাটারি, যেটা অনেকটাই কম। মানে এই বাজেটের মধ্যে ফোনের মধ্যে আমরা এত ছোট ব্যাটারি পাচ্ছি, যেটা আসলেই খুবই মানে একটা হতাশাজনক ব্যাপার এই আর কি। তো চলো বিউটি প্লে করি। একদিন ব্যাকআপ পাবেন, একদিনের বেশি আশা করাটা একটু বোকামি হবে। আর এই ডিভাইসটাতে সাপোর্ট নেয় 50 ওয়াটের চার্জিং সিস্টেম, যা বক্সে পাচ্ছেন না। এটাও কিন্তু একটা কমতির কারণ এই ফোনের জন্য, কারণ এর চার্জার কিনতে গেলে বেশ ভালো রকমের টাকা পয়সা খরচ করতে হবে আপনাকে। ফুল চার্জ করতে 1 ঘন্টার মতো সময় লেগে যায়। মানে আমরা ব্যাটারিটা পাচ্ছি মানে খুবই কম, 5000 mAh এর একটা ব্যাটারি, আর ব্যাটারির সাথে আমরা চার্জার পাবো না, যেটা একটা হতাশাজনক ব্যাপার, যেটা আসলে একটা হতাশাজনক। মানে এই বাজেটের একটা ফোন, মানে আমরা 40,000 টাকার একটা ফোন কিনবো, সেখানে আমরা কি ব্যাটারি পাবো, মানে চার্জার পাবো না, যেটা খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। এই ফোনটা দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যায়, ব্ল্যাক অ্যান্ড গ্রে। এটা হচ্ছে গ্রে কালার। তো মোটামুটি এই ছিল নাথিং ফোন 3A। নাথিং ফোন 3A খুবই অদ্ভুত ডিজাইনের একটি ডিভাইস, যে ডিভাইসটার আসলে দাম অনুযায়ী পারফরমেন্স সেকশনটা বেশ কিছুটা দুর্বলই মনে হয় আমার কাছে। এর বাইরে একটা মোটামুটি ব্যালেন্স ফোন, চার্জিং আর ব্যাটারি এই জায়গাটা আরেকটু বড় করলে পরে ঠিকঠাক হতো এরকম প্রাইস পয়েন্টের জন্য। আপনাদের কাছে এই ডিভাইস কেমন লাগলো আমাকে যদি বলেন, যে এটা এই প্রাইস পয়েন্ট থেকে কি ওই লেভেলে রেকমেন্ড করা যায়? আমার কাছে স্টিল মানে রেকমেন্ড করার মতো না মনে হচ্ছে আসলে। আপনারা একটু যদি খুঁজেন তাহলে অনারের বেশ কিছু ডিভাইস পাবেন, প্লাস রেডমির ফোন রয়েছে, প্লাস আইকিউর ফোন রয়েছে, সেগুলো একটু দেখলে বোধহয় খারাপ হয় না। তো বাকিটা আপনাদের ডিসিশন। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।
তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম নাথিং ফোন 3A Pro এর রিভিউ। তো এটা হলো বড় ভাইয়ের রিভিউ, সেটা আমরা দেখলাম অবশ্যই। তো এটা আসলে আমি বাজেট হিসেবে ভ্যালু ফর মানি বলতে পারছি না। এটার দাম হয়তো কমেছে ৩৯,৪৯৯ টাকা, মানে অলমোস্ট ৪০,০০০ টাকার একটা ফোন। বাট এখানে ৪০,০০০ ফোন হিসেবে এটাকে আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না। হ্যাঁ, এটা ক্যামেরাটা ঠিকঠাক আছে, ব্যালেন্স একটা পারফরম্যান্স দেয়। আর মোটামুটি তুমি একটা চিপসেট থেকে ব্যালেন্স একটা পারফরম্যান্স রেগুলার কাজ বাজ সবই করতে হবে। তারপরও এটা ফোনটা না মানে অনেকটাই কমতি। মানে বাজেট হিসেবে এটা আসলে অনেকটাই কম। মানে বাজেটটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না, যেটা আসলে একটা সমস্যা। এখন যদি ফোনটা আসি, তাহলে ফোনটা যদি ১ম এ যদি কম হিসেবে বলি, তাহলে আইপি রেটিং পাচ্ছি আমরা 64, যেটা আসলেই কম। মানে ৳৪০,০০০ ফোনের মধ্যে আমরা 64, এটা কি আসলে মানানসই বলো? তুমিই বলো। আর এটা আসলে মানানসই না। কারণ এখানে এটলিস্ট তোমার 68 বা 69 দিলে বলতাম যে ঠিকঠাক ছিল আইপি রেটিংটা। বাট IP64 যেটা আসলে কম। তো যেটা আমার জন্য একটু হতাশাজনক ব্যাপার। তারপর যদি বলি এর ডিজাইনটা, হ্যাঁ, ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। একেবারে যে খারাপ লাগছে, মানে স্যামবাই তো খারাপ লাগছে সত্যি কথা। বাট আমার সত্যি কথা বলতে এত মানে একেবারে খারাপ লাগেনি, হ্যাঁ? মানে এখানে তোমার কি ডিজাইনটা মোটামুটি ইউনিক ডিজাইন, ঠিক আছে। বাট মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। ক্যামেরা শেপটা, হ্যাঁ, ক্যামেরাগুলো একটু একদম ছড়ানো-ছিটানো এরকম একটা অবস্থা। তো যেটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, খারাপ না। বাট তারপর আরেকটু ডিজাইনটা সুন্দর করলে আসলে ভালো হতো। বাট ডিজাইনটা কিন্তু আসলে ইউনিক। তো ডিজাইনটা মোটামুটি, তোমার ডিজাইনটা এখন যার যে মানে তোমরা তো তোমাদের নিজস্ব চয়েস, হ্যাঁ? তোমাদের কাছে ডিজাইন ভালো লাগে, তোমরা অবশ্যই চয়েস করতে পারো। বাট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, খারাপ না, এই আরকি। আর ফ্রেমটা বডি ফ্রেম পাচ্ছে তোমার কি মানে প্লাস্টিক, মানে ফসফেট প্লাস্টিক, যেটা এটা মোটামুটি একটা প্রিমিয়াম ভাইব দেয় এই আরকি। বাট তারপরেও খারাপ না, এই আরকি। বাট ফ্রেমটা যদি অ্যালুমিনিয়াম হতো তাহলে আরো বেশি ভালো হতো। আর রিয়ার ফ্রেমে তো অবশ্যই গ্লাস, তো যেটা ট্রান্সপারেন্ট গ্লাস, যেটা দেখে মনে হচ্ছে একটা ইউনিক ভাইব দেয়, সেটা তো বললামই অবশ্যই। তো ডিজাইনটা মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। আর ডিসপ্লেটা, হ্যাঁ, ডিসপ্লে চিন বেজেল বা সিমেট্রিক্যাল রেখেছে অবশ্যই। বাট চিন চিন বেজেলটা কি একটু মানে সিমেট্রিক্যাল রাখার পরেও কি বেশ মোটা। তোমার চোখে লাগবে। আর প্লাস পাঞ্চহোল কাটারটা বেশ মোটা। এটা মোটা না, সরি, এটা একটু বড়। এটা আরেকটু ছোট করলে আর চিন বেজেলটা যদি আরেকটু ন্যানো করা যেত, তাহলে দেখতে আরো সুন্দর হতো, আরো বেশি ভালো হতো। বাট তারা সেটা করেনি। তো ওটা আমার খুব খারাপ লাগে, এই আরকি। আর ডিসপ্লে প্রোটেকশন হলো পান্ডা গ্লাস। তো পান্ডা গ্লাসের প্রোটেকশন এটা কতটা পাওয়ারফুল সেটা তোমরা ভালো করেই জানো। তো সেটাকে নিয়ে আর কিছু বলার নেই। তো এটি মানে একটু মানে এখানে যদি তোমার কি বলে মানে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দিত, তাহলে আসলে ভালো হতো, বা মানে ভ্যালু ফর মানি বলতে পারতাম। বাট এখানে তারা হচ্ছে পান্ডা গ্লাসের প্রোটেকশন, যেটা একটু হতাশাজনক ব্যাপার, এই আরকি। এরপর যদি আসি ব্যাটারিতে, ব্যাটারিটা পাচ্ছি আমরা ৫,০০০ এমএএইচের ব্যাটারি, যেটা বাজেট হিসেবে ঠিকঠাক হচ্ছে না। কারণ বর্তমান এর থেকে কম বাজেটে বা লো বাজেটের ফোনের মধ্যে কি আমরা ৬,০০০ ৭,০০০ এমএএইচের ব্যাটারি পাই। সেখানে আমরা মানে ৫,০০০ এমএএইচের একটা ব্যাটারি পাচ্ছি, যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। আর এই মোবাইলের সাথে আমরা কোনো চার্জার পাচ্ছি না, যেটা কিন্তু আরেকটু হতাশার। মানে একটা এত বড় এত দাম দিয়ে আমরা একটা ফোন কিনবো, বাট সেখানে কি আমরা কোনো চার্জার পাচ্ছি না। মানে চার্জার আমাকে আলাদাভাবে কিনতে হবে, তার মানে কি খুবই হতাশাজনক। তো এই ব্যাটারি সেকশনে এটা অনেকটা পিছিয়ে আছে। আর চিপসেটের কথা যদি বলি, তাহলে চিপসেটটা তোমার দিয়েছে Snapdragon 7 Gen 3, যেটা, হ্যাঁ, এটা একটা অবশ্যই মিড রেঞ্জের চিপসেট, যেটা দিয়ে তুমি মোটামুটি রেগুলার কাজ থেকে সব কাজই করতে পারবে। আর মোটামুটি গেমিংও করতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট যেই প্রাইসে ফোনটা এসেছে, ওই প্রাইস হিসেবে এই চিপসেটটাকে আসলে ভ্যালু ফর মানি না। এখানে 8 Gen 1 বা 8 Gen 2 দিত, বা 8 Gen 3 দিত, তাহলে কি হয়? তাহলে বলতাম যে এটা আসলে ভ্যালু ফর মানি, বা চিপসেটটা কি খুবই পাওয়ারফুল। বাট বাজেট হিসেবে কি চিপসেটটা আসলে মানানসই না। তো ওই হিসেবে এখানে কি একটু কস্ট কাট করেছে, যেটা একটা হতাশাজনক ব্যাপার। এরপর যদি ক্যামেরাতে আসি, ক্যামেরা সেটআপটা ঠিকঠাক আছে। মানে এই ফোনটা আসলে ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন বলা যেতে পারে। কারণ ক্যামেরা সেটআপটা সবকিছু ঠিকঠাক। মানে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, আর কি 5 মেগাপিক্সেল সম্ভবত কি একটা, হ্যাঁ, সরি, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। তো যেটা সেটআপটা মোটামুটি ঠিকঠাক আছে। আর সেলফি ক্যামেরা হচ্ছে আমার 50 মেগাপিক্সেল, যেটার কোয়ালিটি ছবির কোয়ালিটি বেশ ভালো, খারাপ না। মানে আমরা ছবির কোয়ালিটি সব ক্যামেরা থেকে মোটামুটি ভালোই পেয়েছি, খারাপ না। আর ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই। 4K 30 এফপিএস এ ভিডিও শুট করতে, 60 এফপিএস দিলে আসলে ভালো। বাট আমরা 4K 30 এফপিএস এ কি বোথ ক্যামেরা দিয়ে ভিডিও শুট করব, যেটা কোয়ালিটি মোটামুটি ভালো। মানে যারা কনটেন্ট ক্রিয়েশন করতে চায় তারা অবশ্যই দেখতে পারো। কারণ ক্যামেরার কোয়ালিটি আসলেই ভালো, বেশ ভালো। মানে এই বাজেট হিসেবে ঠিকঠাক আছে, খারাপ না। তো ক্যামেরার দিক দিয়ে অবশ্যই এই ফোনটা এগিয়ে আছে। আর মোটামুটি তোমাকে একটা ব্যালেন্স পারফরম্যান্স দিবে, এই আরকি। তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন। তো যারা নিতে চাচ্ছ, তারা মানে যারা ক্যামেরাকে ফোকাস করো, বা যারা কনটেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছ আমার মতো, তো তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারো। কারণ ক্যামেরার কোয়ালিটি আসলেই ভালো। বাট মোটামুটি যদি যারা গেমার আছো, মানে বেশ ভালো গেমিং করো, তাদের জন্য কি ফোনটা আসলে রিকমেন্ড করা যাচ্ছে না। কারণ এটা গেমিং ফোন নয়। হ্যাঁ, অবশ্যই গেমিং করতে পারবে, রেগুলার কাজ সবই করতে পারবে। বাট যদি আহামরি গেমিং করতে চাও, বা মানে গেমিংয়ের মতো তুমি যদি এটা গেমিং ডিভাইস চাও, তাহলে কি এটা অবশ্যই গেমিংয়ের মতো কি তোমার পারফরম্যান্স দিবে না, একটু ল্যাগ করবে অবশ্যই। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।